অশান্ত এবং ঘন মেঘে ঘেরা একটি প্ল্যানেট, যেখানকার তাপমাত্রা ভয়ঙ্কর রূপে বেশি, ভয়ঙ্কর প্রেসার আর গরম লাভায় ভরপুর সারফেস, যেটা দেখতে কোনো মৃত্যুপুরীর থেকেও কোনো অংশে কম নয়। আমরা এখানে অন্য কোনো দুনিয়া বা গ্রহের কথা বলছি না। এটা আজ থেকে প্রায় 100 কোটি বছর পর আমাদের পৃথিবীর ভবিষ্যৎ। আমরা এটা এই কারণেই জানি কারণ পৃথিবীর একটি যমজ প্ল্যানেট আছে, আর সেটা হলো ভেনাস। ভেনাস ইতিমধ্যেই নরকে পরিণত হয়ে গেছে। যদি আমরা আমাদের সোলার সিস্টেমের দিকে দেখি, তো কেন্দ্রে সূর্য আর তার চারপাশে 8টি গ্রহ, যার মধ্যে আমাদের পৃথিবীর প্রতিবেশী প্ল্যানেট ভেনাস। পৃথিবী জীবনে ভরপুর আমাদের ঘর, অপরদিকে ভেনাসের ভয়ঙ্কর রূপ, যা বাকরুদ্ধ করে দেওয়ার মতো। মানে ভেনাসকে দেখে আপনার এমন মনে হবে এর থেকে ভয়ঙ্কর কোনো স্থান হতেই পারে না। এটা এমন একটি গ্রহ যেখানে জীবন হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। এমনটা মনে হয় আর্থ এবং ভেনাস দুটোই সম্পূর্ণ আলাদা একটি দুনিয়া। কিন্তু এই দুটি প্ল্যানেট আলাদা ছিল না। এই দুটি প্ল্যানেটের সাইজ, ম্যাস আর দুটোই একই রকমের ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি। শুরুর দিকে আর্থ এবং ভেনাস টুইন্স মানে যমজ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই দুটি প্ল্যানেট বিপরীত দিকে চলে যায়, আর তার ফলস্বরূপ এখন দুটি প্ল্যানেট সম্পূর্ণই আলাদা। বর্তমানে এই দুটি গ্রহ এতটাই আলাদা যে বিশ্বাস করাও কঠিন কোনো এক সময় এই দুটি প্ল্যানেট টুইন্স ছিল। আর দুঃখের হলেও ভবিষ্যতে এই দুটি প্ল্যানেটের রাস্তা আবার এক হবে এবং তারা আবার টুইন্স হয়ে যাবে। আর তখন আমাদের পৃথিবীও নরকে পরিণত হবে। সমুদ্রের জল বাষ্প হয়ে উড়ে যাবে, সারফেস সম্পূর্ণ গলে যাবে। জীবনে ভরপুর এই নীল প্ল্যানেট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আজ থেকে 100 কোটি বছর পর পৃথিবী এতটাই ভয়ঙ্কর স্থান হয়ে যাবে যে যেটা কল্পনা করাও কঠিন। কিন্তু এটা কেন হবে আর কিভাবে হবে, আর কেনই বা শুক্র গ্রহ নরকে পরিণত হলো, জানবো এই সমস্ত অনেক অজানা প্রশ্নের উত্তরকে আজকের এই ভিডিও থেকে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। আমাদের এই প্ল্যানেটের ধ্বংসের কারণ এই দুটি প্ল্যানেটের অতীতে লুকিয়ে আছে, আর এটা বলা মোটেও ভুল হবে না। আমরা যখন ভেনাসের পাস্টকে অধ্যয়ন করি, তখন আমরা আর্থের ফিউচারকে অধ্যয়ন করছি। এই দুটি প্ল্যানেটের জন্ম ভীষণই ভয়ঙ্কর ছিল। স্পেসের বড় বড় অবজেক্টের একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছিল। 460 কোটি সাল পূর্বে নতুন আমাদের এই বেবি সানের চারপাশে হাজারো নতুন প্ল্যানেটের নির্মাণ হয়েছে। এদের মধ্যে আছে বেবি ভেনাস আর আর্থ। যেহেতু ওই সময় অনেক প্ল্যানেট ছিল, তাই তাদের মধ্যে ক্ষুধার্ত আর্থ আর ভেনাস অনেক প্ল্যানেটকে তাদের ভেতরে নিয়ে নিয়েছে এবং অবশেষে দুটি ভয়ঙ্কর সংঘর্ষ এই দুটি প্ল্যানেটকে সম্পূর্ণ আলাদা রাস্তায় নিয়ে গিয়েছে, যার কারণে এই দুটি প্ল্যানেটের ফিউচার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। এটা তখন শুরু হয় যখন মার্সের আকারের একটি অবজেক্টের পৃথিবীর সাথে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের কারণে আমাদের প্ল্যানেট আরও অধিক দ্রুত ঘুরতে শুরু করে, আর এর সাথেই প্ল্যানেটের কোরও ঘুরতে শুরু করে, যার ফলস্বরূপ প্ল্যানেটের চারপাশে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয় এবং এই ম্যাগনেটিক ফিল্ড সূর্যের ক্ষতিকারক রেডিয়েশন থেকে পৃথিবীকে রক্ষা করে, যা আজও বর্তমানেও করে আসছে। বিজ্ঞানীদের অনুমান প্রায় ওই সময়ই ভেনাসকেও একটি বড় অবজেক্ট আঘাত করে। ওই অবজেক্টটা এতটাই বড় ছিল যে ভেনাস ওই সংঘর্ষে প্রথমে একদমই থেমে যায় আর তারপর বিপরীত দিকে ঘুরতে শুরু করে। কিন্তু এই ব্যাক স্পিন ভীষণই স্লো ছিল, সেটাও পৃথিবীর থেকে প্রায় 243 গুণ অধিক স্লো। ফাস্ট স্পিডে না ঘোরার কারণে ভেনাস একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডকে তৈরি করতে পারেনি, যার কারণে সূর্যের ভয়ঙ্কর রেডিয়েশন থেকে বাঁচার জন্য তার কাছে কিছুই ছিল না। এই দুটি ঘটনার পর দুটি প্ল্যানেটের কাহিনী সম্পূর্ণই আলাদা হয়ে যায়। ভেনাস অসহনীয় তাপ আর ভয়ঙ্কর প্রেসারের একটি প্ল্যানেট হয়ে যায়। অপরদিকে আর্থ, যেখানে সমুদ্র সহকারে লাখো প্রকারের প্রাণের জন্ম হয় এবং সেই সাথে জন্ম হয় একটি ইন্টেলিজেন্ট লাইফেরও। কিন্তু সর্বশেষ এই দুটি টুইন্স প্ল্যানেটের ভাগ্য একই, আর্থের ভবিষ্যৎ ভেনাস। তো আমাদের এই নীল প্ল্যানেট ভয়ঙ্কর ভেনাসে কিভাবে পরিণত হবে, আর এই প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র ভেনাস। 1966-তে
সর্বপ্রথম কোনো প্রোবকে ভিনাসে পাঠানো হয় এবং এরপরেও বেশ কিছু মিশনকে ভিনাসের উদ্দেশ্যে লঞ্চ করা হয়। আর ওইসব মিশন থেকে যা জানা যায় তা বিজ্ঞানীদের অবাক করে দেয়। তারা দেখে ভিনাসে আছে রক্স, যা গ্রেনাইটের মতো দেখতে, কারণ গ্রেনাইট তৈরি হতে জলের প্রয়োজন হয়। এর মানে এটাই দাঁড়ায় একসময় ভিনাসেও প্রচুর পরিমাণে জল ছিল, বাট ভিনাস তার লিকুইড ওয়াটারকে তার মধ্যে ধরে রাখতে পারেনি, আর ওই সমস্ত জল প্ল্যানেট থেকে গায়েব হয়ে যায়। ওই ঘটনার কারণে ভিনাস সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। আর এর জন্য দায়ী ছিল আমাদের সূর্য। সূর্যের জন্মের পর থেকেই তার শক্তিকে বৃদ্ধি করে আসছে। হিউম্যান টাইম স্কেলে যদি দেখি সূর্যকে আমরা একই রকমই দেখব, বাট যখনই আমরা কসমিক টাইম স্কেলে সূর্যকে দেখি তো আমরা দেখব সূর্য তার তাপমাত্রাকে দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে। প্রতি 100 কোটি বছরে সূর্য 10% অধিক গরম হয়ে যায়, যার কারণে ভিনাসের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। শুধু এটাই না, ভিনাস সূর্যের অধিক কাছে তৈরি হয়েছে, পৃথিবীর তুলনাতে 270 লক্ষ মাইল অধিক কাছে। সত্যি অর্থে বলা যেতে পারে ভিনাসের ব্যাড লাক ছিল। এই গ্রহটি ভুল সময়ে ভুল স্থানে ছিল। আর্থ সান থেকে এতটাই দূরে আছে যে সে তার জলকে বাঁচিয়ে রাখতে পেরেছে, বাট ভিনাস ওই তাপকে সহ্য করতে পারেনি। যতই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে ততই ভিনাসের সারফেস থেকে জল বাষ্প হয়ে যায়, যা অ্যাটমসফিয়ারে জমা হতে থাকে, আর সেখান থেকেও ধীরে ধীরে গায়েব হতে থাকে সৌরঝড়ের কারণে। কোটি বছর থেকে সূর্যের সাব অ্যাটমিক পার্টিকেলস ভিনাসে থাকা জলকে সম্পূর্ণভাবে শুকিয়ে দেয়। আর এটার প্রমাণও পাওয়া গিয়েছে ভিনাস এক্সপ্রেস প্রোব থেকে। এই মিশনের তথ্য এটাই বলে ভিনাস থেকে হাইড্রোজেন আর অক্সিজেন স্পেসে চলে যাচ্ছে। বাট 400 কোটি বছর পূর্বে ভিনাস আর আর্থ সমুদ্রে ঘেরা দুটি প্ল্যানেট ছিল, আর এর থেকেই বোঝা যায় আর্থের মধ্যেও পরিবর্তন আসবে। যদি আমরা আজ থেকে কয়েক শত কোটি বছর পূর্বের আমাদের সোলার সিস্টেমকে দেখতে পারতাম, তো আমরা তখন দুটি পৃথিবীর মতো জীবনের সম্ভাবনাতে ভরপুর গ্রহকে দেখতে পারতাম। আর আমরা ভবিষ্যতের 100 কোটি বছর পর যখন আমাদের সোলার সিস্টেমকে দেখব, তখন আমরা আমাদের সোলার সিস্টেমে দুটি ভেনাসের মতো প্ল্যানেটকে দেখতে পাবো। ভিনাসকে এতটা ভয়ঙ্কর করার পেছনে আগ্নেয়গিরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখানে হাজারো আগ্নেয়গিরি আছে যা সম্পূর্ণ প্ল্যানেটে ছড়িয়ে আছে, আর এই সমস্ত আগ্নেয়গিরি থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড এই প্ল্যানেটের অ্যাটমসফিয়ারকে ঘন আর মোটা করে দিয়েছে, যার কারণে আজ বর্তমানে ভিনাসের সারফেস টেম্পারেচার 900 ডিগ্রি সেলসিয়াস। প্রোব দ্বারা পাঠানো ইমেজকে অধ্যয়ন করে বিজ্ঞানীরা ভিনাসের পাথরের উপরে কিছু অদ্ভুত দেখতে পায়, যা দেখে এমন মনে হচ্ছিল পাহাড়ের মধ্যে বরফের মতো কিছু আছে। কিন্তু এই বরফ এরকম নয় যেমনটা আমরা আমাদের পৃথিবীতে দেখি। সত্যি অর্থে এই সমস্ত সাদা জিনিস কোনো বরফ না, এগুলো মেটালস যা ভিনাসের আকাশ থেকে ঝরছে। মেটালস ইভেপোরেট হয়ে ওপরে উঠে ঠান্ডা হয় এবং অবশেষে বরফের মতো ঝরতে থাকে। আর বিজ্ঞানীদের মোতাবেক ভবিষ্যতে আর্থেও মেটালিক স্নো হবে। আমাদের পাহাড়ের সব চোটেও ঝলমল করবে ভিনাসের মতো। ভিনাসের অধ্যয়ন থেকে আমরা এটা বুঝতে পারি পৃথিবীর অবস্থা ভিনাসের থেকেও অধিক খারাপ হবে। পৃথিবীর অ্যাটমসফেরিক প্রেশার ভীষণভাবে বেড়ে যাবে, যা অসহনীয় হবে। ভিনাসের শুধুমাত্র অধিক তাপমাত্রা ভিনাসের একটি সমস্যা নয়। ভিনাসের কার্বন ডাই অক্সাইডের গ্যাসের মেঘ প্ল্যানেটের চারপাশে 250 কিলোমিটার বিশাল গ্যাসের লেয়ারে নির্মাণ করেছে, যা ভিনাসকে আরও অধিক ভয়ঙ্কর করে তুলেছে। আমাদের মনে হতে পারে গ্যাসের তেমন কোনো ওজন হয় না, বাট এটা সম্পূর্ণই ভুল। ভিনাসের লাখো কোটি টন গ্যাস প্রেসারের সৃষ্টি করে থাকে। এই এক্সট্রিম প্রেসার আর টেম্পারেচারের কারণে ভিনাসকে এক্সপ্লোর করা ভীষণই কঠিন হয়ে যায়। শুধুমাত্র একটি দেশই আজ পর্যন্ত পেরেছে ভিনাসের সারফেসে প্রোবকে ল্যান্ড করাতে, আর ওই দেশটি হলো রাশিয়া। রাশিয়া এই গ্রহে বেশ কিছু প্রোব পাঠিয়েছে, বাট একটি মাত্র প্রোবই পেরেছে এই গ্রহের সারফেসে অধিক সময় পর্যন্ত টিকে থেকে তার পিকচারকে আমাদের কাছে পাঠাতে। এই প্রোব 90 মিনিট পর্যন্ত পেরেছিল ভিনাসের ভূমিতে টিকে থাকতে। তারপর এই গ্রহের তাপ আর প্রেসার এই প্রোবটিকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। সূর্যের তাপ আর আগ্নেয়গিরির বিষাক্ত গ্যাস ভিনাসকে ভয়ঙ্কর রূপ দিয়েছে। তো পৃথিবীর সাথে এমনটা কেন হয়নি? আমাদের পৃথিবীতেও আগ্নেয়গিরি আছে যা কার্বন ডাই অক্সাইডের নির্মাণ করে, এবং আমরা ওই একই সূর্যেরই পরিক্রমা করছি।
কিন্তু আমরা পৃথিবীর একটি সুন্দর রূপকে এই কারণে দেখতে পাচ্ছি, কারণ আমরা সূর্যের থেকে অনেকটাই দূরে আছি। এর জন্য আমাদের পৃথিবী ঠান্ডা এবং এখানে লিকুইড ওয়াটার আছে। কিন্তু ভবিষ্যতে বর্তমানের আমাদের এই বন্ধু সূর্য, যার কারণে পৃথিবীতে প্রাণের সৃষ্টি, সেই সূর্য তার বন্ধুসুলভ আচরণ আর করবে না। আর সূর্যের অধিক তাপের কারণে ভিনাসের মতোই আমাদের সমুদ্রের জলও বাষ্প হয়ে যাবে, পৃথিবীর তাপমাত্রা বাড়বে, আর আমাদের জীবন দেওয়া এই সূর্যই রাক্ষসে পরিণত হবে। আজ আমরা জীবনের জন্য যে প্রয়োজনীয় পরিবেশ যা আমরা উপভোগ করছি, তা কয়েক কোটি বছর পর আর থাকবে না। বর্তমানে আমরা আমাদের সূর্যের থেকে একটি সঠিক দূরত্বে আছি, যেখানে টেম্পারেচার এমন যে জল লিকুইড থাকতে পারে, কিন্তু সবকিছুই চেঞ্জ হয়ে যাবে, যেমন ভিনাসের সাথে হয়েছে। ভিনাসের জন্ম হ্যাবিটেবল জোনেই হয়েছিল, ওইখানেও লিকুইড ওয়াটার ছিল, এবং কি বিজ্ঞানীদের ধারণা আমাদের সোলার সিস্টেমের জন্মের সময় একমাত্র ভিনাসই প্রথম প্ল্যানেট ছিল যেটা হ্যাবিটেবল জোনে ছিল, এবং কি আমাদের সৌরমণ্ডলে প্রথম জীবন হয়তো ভিনাসেই সৃষ্টি হয়েছিল। কিন্তু পরে হ্যাবিটেবল জোনের ইনার লিমিট ভিনাসের অরবিটকে অতিক্রম করে যায়, আর একদিন আর্থের অরবিটকেও অতিক্রম করে যাবে। সূর্য সৃষ্টির পর থেকেই অধিক গরম হয়ে যাচ্ছে, যা ভিনাসকে বিনাশ করে দিয়েছে, আর একটা সময়ে পৃথিবীকেও করবে। 110 কোটি বছর পর সূর্য বর্তমানে থেকেও 10% অধিক গরম হয়ে যাবে, সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘে পরিণত হবে, আর তখন আমাদের পৃথিবী সূর্যের তাপকে আরও অধিক বেশি তার ভেতরে লক করতে থাকবে, যার থেকে তাপমাত্রা আরও অধিক বৃদ্ধি পাবে, যার কারণে আরও অধিক ইভেপোরেশন হবে, আর মেঘ অধিক ঘন হবে। এই পরিস্থিতিতে পৃথিবী তার সমুদ্রকে মাত্র 10,000 বছরের মধ্যেই হারিয়ে ফেলবে। তখন পৃথিবীর তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, ঠিক যেমনটা কখনো ভিনাসের সাথে হয়েছিল। আর্থ গরম থেকে আরও অধিক গরম হতে থাকবে। ভিনাস তার তাপমাত্রাকে 900 ডিগ্রি পর্যন্তই বাড়াতে পেরেছিল, বাট আর্থ তার তাপমাত্রাকে 1000 ডিগ্রির থেকেও অধিক পার করে দেবে। ভিনাসের জল মহাশূন্যে চলে গেছে সৌরঝড়ের কারণে, কিন্তু আর্থ তার জলকে তার কাছেই ধরে রাখবে, কারণ আর্থের কাছে ম্যাগনেটিক পাওয়ার আছে, যার কারণে পৃথিবীর গ্রিনহাউস অ্যাটমসফিয়ার ঘন, গরম আর ভয়ঙ্কর হবে। সারফেস প্রেশার অসহনীয় হয়ে উঠবে, আজকের তুলনাতে প্রায় 270 গুণ অধিক হবে। সবথেকে ভাবনার বিষয়, আজ বর্তমানে যে সূর্য, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আর পৃথিবীর জল পৃথিবীতে জীবনের জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে, এই সব কিছুই ভবিষ্যতে পৃথিবীর জীবনের বিনাশের কারণ হবে। পৃথিবীর কাছে বাঁচার জন্য কোনো পথই খোলা থাকবে না। 120 কোটি বছর পর পৃথিবীতে যদি কোনো প্রোব পাঠানো হয়, তো প্রোব একটি আলাদা পৃথিবীকেই দেখবে, একটি বেজান সবকিছু ঝলসে দেওয়া 1200 ডিগ্রির তাপমাত্রা, ভয়ঙ্কর প্রেশার, আর বিশাল সব পাথরের চূড়াতে জমে থাকা মেটালসের বরফ। তাপ এতটাই বেশি হবে, গ্রেনাইট রকও গলে যাবে, সারফেস লিকুইডে পরিণত হবে। তখন এই আর্থ একটি ভয়ঙ্কর আগুনের গোলাতে ভরপুর একটি গ্রহ পরিণত হবে, যেমনটা আর্থ শুরুর সময় ছিল। 130 কোটি বছর পর আর্থের টেম্পারেচার 3600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাবে, এর মানে ভিনাসের থেকেও 4 গুণ অধিক গরম। তখন এটা আমাদের সোলার সিস্টেমের সব থেকে ভয়ঙ্কর প্ল্যানেটে পরিণত হবে। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে পৃথিবীর কোনো কিছুই করার থাকবে না। তখন হয়তো আমরা স্পেসের অন্য কোনো স্থানে চলে যাব এবং আমরা কোনো নতুন ঘরকে খুঁজে নেব। কিন্তু হ্যাঁ, এই সমস্যা থেকেও আমাদের পৃথিবীকে বাঁচানোর একটি উপায় আছে, আর সেটা হলো আমাদের পৃথিবীকে সূর্যের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু যেহেতু আমরা ভবিষ্যতের কথা বলছি, তখন মানব সভ্যতা অনেকটাই টেকনোলজির দিক থেকে অ্যাডভান্স হয়ে যাবে, যার সাহায্যে মানব হয়তো পারবে এই পৃথিবীকে বাঁচাতে। তো আমরা যদি পৃথিবীকে সূর্যের থেকে দূরে সরিয়ে নিতে পারি, তো আমরা পৃথিবীকে বাঁচাতে পারবো। যখন কোনো অবজেক্ট গ্র্যাভিটেশনাল এনার্জিকে চেঞ্জ করে, তখন ওটা সোলার সিস্টেমের সামনে পেছনে মুভ করে। এমনটা আমাদের প্ল্যানেটের সাথেও হয়েছে। তো এমনটা করা সম্ভব। ভবিষ্যতে কোনো অ্যাস্ট্রয়েড আর কমেটসকে এমনভাবে পৃথিবীর কাছ দিয়ে আনতে হবে যেন এটা পৃথিবীকে আঘাত না করে পৃথিবীর ভীষণ কাছ দিয়ে চলে যায়। এই বড় অ্যাস্ট্রয়েডের গ্র্যাভিটি ধীরে ধীরে পৃথিবীর অরবিটকে চেঞ্জ করে দেবে। এইরকম হাজারো বা লাখো অ্যাস্ট্রয়েডের প্রয়োজন হবে পৃথিবীকে ফের একবার হ্যাবিটেবল জোনে নেওয়ার জন্য।
বর্তমান সময়ে বাস্তবে এটা সম্ভব না হলেও থিওরিতে এটা 100% সম্ভব। যদি মানুষ এমনটা না করতে পারে তো তারা তাদের ঘরকে হারাবে, আর্থ ভিনাসের মতোই হয়ে যাবে। একটা সময় আসবে যখন আর্থ আর ভিনাস একই রকম দেখাবে, ইউনিভার্সে ঘুরে বেড়ানো দুটি বেজান গ্রহ। কিন্তু তখন আমাদের সোলার সিস্টেমের মঙ্গল সহকারে বৃহস্পতির কিছু চাঁদ হ্যাবিটেবল জোনে চলে আসবে, যেখানে মানুষ লাখো বৎসর পর্যন্ত বসবাস করতে পারবে। কসমিক স্কেলে জীবন খুবই ছোট, হিউম্যান স্কেলে ইউনিভার্সকে প্রতিদিনই একই রকম মনে হয়, কারণ হিউম্যান লাইফ আর হিউম্যান সিভিলাইজেশন কসমিক টাইমের জন্য ভীষণই ছোট্ট একটি অংশ। আমাদের দুটি প্ল্যানেটের কাহিনী ফের একবার একই রকম হয়ে গেল, আর এই সব কিছুই ভীষণই ভয়ঙ্কর, কারণ এগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা ভিনাসের অতীত থেকে শুরু করে ভবিষ্যতের পৃথিবীর ভয়ঙ্কর রূপকে দেখতে পারলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণই ইনফরমেটিভ লেগেছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেল সায়েন্স বাংলাতে নতুন হয়ে থাকেন তাহলে সায়েন্টিফিক ভিডিওর সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।